দর্শক, ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে আমরা এখন কথা বলবো আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং রেডিও তেহরানের সম্পাদক জনাব সিরাজুল ইসলামের সাথে। জনাব সিরাজুল ইসলাম, প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে ইরান ইসরায়েলের উপরে যে হামলাটা করলো, এই হামলার মাধ্যমে কি বিশ্বের শক্তির একটি ভারসাম্য কি হলো? কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ইরান আসলে ইসরায়েলের উপরে সরাসরি হামলা করেনি, ইরান পাল্টা হামলা করেছে বা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। কারণ ইসরায়েল ইরানের কনসুলেট ভবন হামলা চালিয়েছিল সিরিয়ার রাজধানী দামেস্কে। কনসুলেট ভবন একটা কূটনৈতিক ভবন, কূটনৈতিক মিশন, যে কোনো কূটনৈতিক মিশন হচ্ছে ওই দেশের সার্বভৌম জায়গা, স্থান। তো যেহেতু ইরানের কূটনৈতিক মিশনে হামলা চালিয়েছে ইসরায়েল, সেক্ষেত্রে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েই আন্তর্জাতিক আইন অনুসারে পাল্টা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের উপর। এই হামলার মধ্য দিয়ে একথা পরিষ্কার হয়ে গেল যে ইরান ইসরায়েলকে ভয় পায় না, এক। দুই হচ্ছে যে ইরান ইসরায়েলে এত দূর থেকেও হামলা চালাতে সক্ষম, সেই সামর্থ্য আছে। তিন হচ্ছে যে এতদিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছিল অপরাজেয় শক্তি, অপ্রতিদ্বন্দ্বী শক্তি, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এটা অন্তত ইসরায়েল এবং আমেরিকা বা তাদের মিত্র অনেক দেশ বা তাদের ভক্ত অনুরক্ত যারা, তারা এরকম ভাবত। সেই জায়গায় আঘাত করে সেই ভাবনা, সেই ধারণাকে একেবারে চুরমার করে দিয়েছে ইরান। এর মাধ্যমে তো অবশ্যই শক্তির একটা ভারসাম্য প্রতিষ্ঠা হলো। শক্তির ভারসাম্য প্রতিষ্ঠা হলো বলবো, নাকি এইভাবে বলবো যে শক্তির ভারসাম্য ইরানের দিকে ঘুরে গেল। কারণ এখানে ইরান ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলা চালিয়ে ইসরায়েলের উপরে এক ধরনের সুপারিয়রিটি অর্থাৎ কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো বলা যায় ইরান ইসরায়েলের উপরে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখন আগে থেকেই ছিল, এখন একেবারে প্রতিষ্ঠিত শক্তি হয়ে গেল ইরান ইসরায়েলকে। ইরান আর ভয় পাওয়ার, অনেকেই বলতো যে ইরান ইসরায়েলকে ভয় পায় বা ইরান থেকে ইসরায়েলে হামলা চালানো সম্ভব না, সেই প্রযুক্তি নেই, সেই অস্ত্র নেই, আর যদি হামলা হয় তাহলে ইসরায়েল ইরানকে একেবারে তছনছ করে দেবে। আসলে হামলা হয়েছে গত 14ই এপ্রিল, আজকে 19 এপ্রিল, তার মানে 5-6 দিন আগে ঘটনা সেটা। এরপরেও কিন্তু সেই রকম কোনো কিছু ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আমরা করতে দেখিনি, অর্থাৎ কোনো পাল্টা প্রতিশোধমূলক হামলা ইসরায়েল চালাতে পারেনি এখনো। হয়তো বা চালাবে, বাট তার পরিণতি ভিন্নটা হবে। কিন্তু এখন পর্যন্ত যা অবস্থা, তাতে একথা পরিষ্কার করে বলা যায় যে ইরান এখানে ইসরায়েলকে কষে একটা থাপ্পড় দিয়েছে, যেটা তারা ঘোষণা করেছিল, এবং এর মাধ্যমে ইরান আঞ্চলিকভাবে যে 1 নম্বর শক্তি বা প্রধান শক্তি সেই হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেল। তাতে ইরানের কর্তৃত্ব, সামরিক অগ্রাধিকার, সামরিক কি বলবো এটাকে, তাদের শক্তি, তারা সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র মধ্যপ্রাচ্যে, এটা প্রতিষ্ঠিত প্রমাণিত হলো। আচ্ছা, তো ইরান আর ইসরায়েল যদি পুরোদমে যুদ্ধ বাজে, তাহলে আমরা জানি ইসরায়েলের পক্ষে পশ্চিমারা থাকবে, বিশেষ করে আমেরিকা বা ব্রিটিশ সহ আরো অনেক দেশ। ইরানের পক্ষে কোন কোন রাষ্ট্র থাকবে বলে আপনি মনে করেন? আপনাকে এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইরানের পক্ষে কে থাকবে আর কে থাকবে না, এই হিসাব নিকাশ ইরান করে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে কি, ইরান 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়েছে, তখন থেকে ইরানকে বিশ্বের প্রায় সব রাষ্ট্র একঘরে করে রাখার বা চেপে রাখার চেষ্টা করেছে, হাতে গোনা 2-1টা রাষ্ট্র বাদে। তার ভেতরে সিরিয়া সবসময় ইরানের পক্ষেই ছিল, ইরানের সাথে তার একটা আলাদা সম্পর্ক প্রথম থেকেই ছিল বিপ্লবের পরে। তো এই জায়গা থেকে ইরান একথা ভালো করেই জানে, বা এই থিওরি নিয়েই সামনে চলে, বা এই নীতি নিয়েই চলে যে তার সাথে কেউ নেই। ধরে নিতে হবে যে ইরানের সাথে কেউ নেই। ইরান এটা মনে করে যে আমার সাথে কেউ নেই, আমার কাজ আমাকেই করতে হবে। এখন আমি যদি আমার পথ চলা শুরু করি, এই পথের সঙ্গে কি হবে না হবে সেটা যার যার ব্যাপার। কিন্তু ইরান এইটা চায় না, বা ইরান এটা ভাবেও না যে আমার কেউ সঙ্গী হবে, আমার কাজ কেউ করে দেবে বা আমাকে কেউ সহযোগিতা করবে। যদি কেউ করতে চায় সেটা ভিন্ন কথা। এই জায়গায় আপনার মূল প্রশ্নের জবাবে বলবো যে ইরানের মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রীয় শক্তি হিসেবে যারা মিত্র, তার ভিতরে একটা প্রথম এবং প্রধান মিত্র দেশ হচ্ছে সিরিয়া। এটা একটা রাষ্ট্র শক্তি,
এরপরে কাতারের সাথে খুবই ভালো সম্পর্ক ইরানের, ইরানের সাথে কাতারের যথেষ্ট ভালো সম্পর্ক। ইরাকের সাথে এখন ইরানের খুবই ভালো সম্পর্ক। একসময় ইরানের সাথে ইরাকের যুদ্ধ হয়েছে, কিন্তু এখন জাস্ট তার বিপরীত চিত্র। এরপরে লেবাননের সাথে ইরানের খুবই ভালো সম্পর্ক আছে। ইয়েমেন, আপনারা সবাই জানেন যে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন যারা সরকার পরিচালনা করছে, কার্যত ইয়েমেন পরিচালনা করছে, তাদের সাথে ইরানের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক আপনি জানেন। সেটা অনেকের অভিযোগ আছে যে হুতিদেরকে আজকের পর্যায়ে আনার পেছনে ইরানের হাত সবচেয়ে বেশি। তো এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার সাথে রয়েছে, চীনের সাথে সম্পর্ক রয়েছে। তো সবকিছু মিলে আরো 10 বছর আগে বা 20 বছর আগে ইরান যেরকম আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা একাকী অবস্থায় ছিল, এখন কিন্তু ইরান ঠিক সেই রকম অবস্থা নেই। বরং ইরানের এখন যথেষ্ট মিত্র বা বন্ধু দেশ আছে, সমর্থক দেশ আছে, এবং তার পাশে দাঁড়ানো, তাকে সাপোর্ট দেওয়ার মতো শক্তি বা আপনি তো দীর্ঘদিন যাবৎ তেহরানে ছিলেন, ইরানে ছিলেন অনেক দিন যাবৎ। ইরানের আসলে মূল শক্তির উৎস কি, বা ইরানের জনগণের মধ্যে একতা ও জাতীয়তাবোধ এবং ইসরায়েল নিয়ে তাদের আসলে মনোভাবটা কি? আপনার তো বাস্তব অভিজ্ঞতা আছে। আপনার অনেকগুলো প্রশ্ন আছে এর ভিতরে। প্রথম কথা হচ্ছে যে ইরানের শক্তির যে মূল উৎস, সেটা হচ্ছে যে যারা ইসলামী চেতনা বা দর্শনে বিশ্বাস করে, তারা তো বলবে যে শক্তির সমস্ত উৎস হচ্ছে আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে শক্তি যদি কেউ পায়, তাহলে তো আর কোনো মানুষ সেই শক্তিকে তো মোকাবেলা করতে পারে না। ফলে ইরানের প্রথম এবং প্রধান শক্তির উৎস তো ডেফিনেটলি আল্লাহ, অন্তত ইরানিরা তো তাই বলবে। পাশাপাশি ইরানের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা চলছে, এই সরকার তো গণভিত্তিক সরকার। ইরানে যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, সেই ইসলামী শাসন ব্যবস্থা হওয়ার আগে ইরানে একটা ইসলামী বিপ্লব হয়েছে, এবং সেই বিপ্লবটা হওয়ার পরে ইরানের শাসন ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে গণভোট হয়েছিল। সেই গণভোটে 98 বা 99% মানুষ ভোট দিয়েছিল ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। অতএব ইরানের জনগণ কর্তৃক সমর্থিত এই সরকার। অতএব ইরানের জনগণ, এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে ইরান। ইরানে 8 কোটির বেশি মানুষ। এই যে বেশি জনসংখ্যা, এটা কিন্তু একটা বিরাট বড় সম্পদ। এই আজকে যদি ইসরায়েলে 8 কোটি জনসংখ্যা থাকতো, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের চিত্র ভিন্ন দেখতেন। 8 কোটি জনসংখ্যা থাকার কারণে ইরানের জন্য অনেক সুবিধা। তার রিজার্ভ সেনা, তার সামরিক বাহিনী, তার বা গ্যাপ ফুলফিল করার জন্য, যুদ্ধ করতে গেলে যখন ক্ষয়ক্ষতি হবে, তখন সেই গ্যাপ ফুলফিল করার মতো লোকবল প্রয়োজনীয় জনশক্তি নিয়োগ করা সম্ভব তখনই যখন জনশক্তি থাকে, জনবল থাকে, লোকজন বেশি। ভালো একটি প্রশ্ন এখানে আরেকটা সাপ্লিমেন্ট করি আপনাকে। ইসরায়েল তো ছোট একটি রাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশে 7 ভাগের 1 ভাগ হবে, আর ইরানের প্রায় 82 ভাগের 1 ভাগ হবে। তাছাড়া জনসংখ্যা আপনি যেটা বললেন, ইসরায়েলেরও 80 কিংবা 90 লক্ষ জনসংখ্যা দেশ। এত ছোট একটি দেশ, ইরানের মতন এত বিশাল একটি দেশের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধে কি আসলে টিকে থাকা সম্ভব? প্রশ্ন ওঠে না, টিকে থাকা সম্ভব না, একেবারে কম। আমি আপনার এই প্রশ্নের জবাব একটু পরে দিই, আগে আপনার মূল প্রশ্ন শেষ করে আসি। তো সেক্ষেত্রে ইরানের শক্তির একটা বিরাট বড় দ্বিতীয় উৎস হচ্ছে ইরানের জনগণ। তৃতীয়ত কথা হচ্ছে যে ইরান জনগণের উপর এবং আল্লাহ শক্তির উপর তো ভরসা করলই, পাশাপাশি কি হবে, পাশাপাশি ইরানের যে সামরিক শক্তি আছে, সেটা কিন্তু বিরাট এবং বিশাল, খুব সাধারণ কোনো বিষয় নয় সেটা। কারণ আপনি ভাবেন যে আজ 45 বছর ধরে আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা শক্তিগুলোকে মোকাবেলা করে আসছে। ইরাকের বিরুদ্ধে 8টা বছর যুদ্ধ করে ইরাক যদিও ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, পরবর্তীতে কিন্তু ইরানের কাছে ইরাক পরাজিত হয়েছে কার্যত। তো এগুলো কিন্তু একদম সামরিক শক্তি না থাকলে এগুলো সম্ভব হয়নি। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা আচ্ছা, তো সামরিক শক্তি না থাকলে এগুলো কিন্তু সম্ভব হয়নি। অতএব খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানের সামরিক শক্তি। ইরানের শক্তির একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সামরিক শক্তি। আর ইসরায়েল যে টিকে থাকতে পারবে কিনা ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ তো পরের কথা, খুব শর্ট টাইমের যুদ্ধেও ইসরায়েল টিকতে পারবে না। ইরানের কাছে অনেকগুলো কারণ। ইরানের নিজস্ব যে সামরিক শক্তি, সামরিক বাহিনী, লোকবল, পাশাপাশি তার যে সামরিক প্রযুক্তি, সামরিক অস্ত্র এবং সরঞ্জাম, সেগুলো তো আধুনিক আছেই।
পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন স্বয়ং, এরপরে আপনার ইয়েমেন। ইয়েমেন, এরকম প্রত্যেকটা দেশ থেকে যে ফক্স বিশাল আকারের একটা শক্তি, প্রত্যেকটা দেশ থেকে থেকে বিরাট আকারের শক্তি, কোথাও কোথাও রাষ্ট্রীয় শক্তি, কোথাও কোথাও আপনার গেরিলা বাহিনী যুদ্ধ করবে ইসরায়েলের সাথে। সেক্ষেত্রে ইসরায়েলের টিকে থাকার কোনো সুযোগ থাকবে না, ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। আচ্ছা, আমরা দেখলাম যে জর্ডান আরব দেশ তারা ইসরায়েলের অনেকটা পক্ষে নিচ্ছে বলা যায়, মানে এটা কারণটা কি আসলে জর্ডান? এখানে দুটো বিষয় আমি আপনার সাথে বলি। একটা বিষয় হচ্ছে যে সৌদি আরব এবং জর্ডান যে সরাসরি ইসরায়েলের পক্ষে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করেছে, এ কথা পশ্চিমা গণমাধ্যম থেকেই মূলত আমরা পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে এখনো বিষয়টি বিশ্বাস করতে চাইছি না, এই কারণে যে সাম্প্রতিক সময়ে আরব দেশগুলোর সাথে ইরানের একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছে, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, এবং সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো আমেরিকার সাথে সম্পর্কের খানিকটা দূরত্ব করেছে। ইসরায়েলের সাথে সৌদি আরবে যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি। উল্টো দিকে আমরা ইরানের সাথে তাদের সম্পর্ক করতে দেখেছি, এবং রাশিয়া এবং চীনের বলয়ের দিকে ঘুরে গেছে। তা রাশিয়া এবং চীনের বলয়ের সাথে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে ইরান, এবং অর্থাৎ এই মুহূর্তে যে বলয়টা গড়ে উঠেছে সেটা হচ্ছে ইরান, চীন এবং রাশিয়ার বলয়। সেই বলয়ের দিকে ঘুরে গেছে সৌদি আরব, এর সাথেই ঘুরে গেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, জর্ডান, এ সমস্ত দেশ। সেক্ষেত্রে যে কথা বলা হচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে যে সৌদি আরব বা জর্ডান শুট ডাউন করেছে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন, ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে চাইছি না। বরং ঘটনাটা এমন হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং জোসেফ বোরেল, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল, তিনি কিন্তু বলেছেন যে জর্ডানে যে সমস্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করা হয়েছে সেখানে ব্রিটেনের ঘাঁটি রয়েছে, আমেরিকার ঘাঁটি রয়েছে। জর্ডানের সামরিক বাহিনী এটা করেছে কিনা তা আমরা কি করে বুঝবো? বরং ব্রিটেনের ঘাঁটি বা আমেরিকার ঘাঁটি থেকে সে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শুট ডাউন করার চেষ্টা করা হয়েছে। আর এই কথা জর্ডানের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা যে জর্ডান শুট ডাউন করেছে, জর্ডানের শুট ডাউন করার তো দরকার নেই। সেখানে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকার যে ঘাঁটিগুলো আছে এরাই অ্যাক্টিভ হলেই তো যথেষ্ট। তো এখন জর্ডানের মাটি থেকে আমেরিকা শুট ডাউন করেছে নাকি জর্ডানের সামরিক বাহিনী শুট ডাউন করেছে তা আমরা কি করে বুঝবো? অথচ পশ্চিমারা বলছে জর্ডান শুট ডাউন করেছে অন্যদের সাথে, অর্থাৎ জর্ডানকে জড়িয়ে নিচ্ছে। এর মানে হচ্ছে যে ইরানের সাথে আরব দেশগুলো যে সম্পর্ক তৈরি হয়েছে বা সম্পর্ক হতে যাচ্ছে, বা এই প্রেক্ষাপটে তারা আরব দেশগুলোর সাথে ইরানের আরো দূরত্ব বাড়িয়ে তুলতে চাইছে। কিন্তু ইরানের চারপাশে যে আমেরিকার ঘাঁটি রয়েছে অন্তত 34টি। এখন ইরান ইসরায়েল যদি যুদ্ধ হয় পুরোদমে, আমেরিকা যদি সরাসরি ইসরায়েলের পক্ষে নেয়, তখন ইরানে আসলে পেরে উঠবে এতগুলো সামরিক ঘাঁটি? এখন তো সামরিক ঘাঁটি অনেকগুলো কমে গেছে এই অর্থে যে আফগানিস্তানে যে সামরিক ঘাঁটিগুলো ছিল এখন তো আর আমেরিকার নিয়ন্ত্রণে সে ঘাঁটিগুলো নেই। সেক্ষেত্রে ঘাঁটির সংখ্যা তো কমেছে আমি বলবো। আচ্ছা। এক, দুই হচ্ছে যে এই সমস্ত ঘাঁটি তো বহু আগে থেকেই ছিল। এই সমস্ত ঘাঁটি করাই হয়েছে ইরানকে টার্গেট করে, কেমন? কিন্তু ইরান তো এইগুলো তোয়াক্কা না করে তার পথ তৈরি করেছে, এবং এই সমস্ত ঘাঁটি কি কি ছিল না ছিল এগুলো সব দেখে শুনে তো ইরান আজকের পজিশনে এসেছে। ফলে এই ঘাঁটিগুলো কি আছে না আছে এইগুলো ইরানের জন্য কোনো মাথা ব্যথার কারণ না, বরং ইরানের আইআরজিসির সাবেক প্রধান তিনি বলেছিলেন, নাম এই মুহূর্তে মনে আসছে না, নামটা মনে আসলে বলবো, তিনি বলেছিলেন যে বাহরাইনে যে আমেরিকার ৫ম নৌবহরের ঘাঁটি রয়েছে এবং তারা যে যুদ্ধ জাহাজ পরিচালনা করে এই পারস্য উপসাগর দিয়ে, এগুলো আমাদের কাছে লোহা লক্করের বোঝা ছাড়া আর কিছু মনে হয় না। এটা সিম্পলি লোহা লক্কর বলে, কতগুলো লোহা লক্করের বোঝা মনে হয়। এগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে কিছুই টিকবে না। এর প্রমাণ হিসেবে আমি আপনাকে বলি, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে যখন হামলা চালিয়েছিল ইরান জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার পরে 2020 সালে, তখন কিন্তু একটা ক্ষেপণাস্ত্র আমেরিকা প্রতিহত করতে পারে। বরং মার্কিন জেনারেলরা পরবর্তীতে স্বীকার করেছেন যে ইরান যেখানে যেখানে যে পয়েন্টে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে চেয়েছিল ঠিক সেখানে মেরেছে, এবং ক্ষেপণাস্ত্রগুলো সেখানে টু দ্য পয়েন্টে আঘাত করেছে। ফলে এই সমস্ত ঘাঁটি ইরান এগুলো মাথায় রেখেই
এই পর্যন্ত চলেছে। এগুলো ঘাঁটি ইরানের জন্য মাথা ব্যথার কারণ না। আমরা যারা বাইরের থেকে এইগুলোকে আমেরিকাকে অনেক বাঘ সিংহ বলে দেখে অভ্যস্ত, তাদের কাছে এই সমস্ত ঘাঁটিগুলো অনেক ভয়ের কারণ মনে হয়। আমেরিকার কাছে ইরানের হামলা শিকার হওয়ার সম্ভাবনা আছে ঘাঁটিগুলো। হ্যাঁ, ডেফিনেটলি ইরান তো পরিষ্কার করে বলেছে, যদি আমেরিকা ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় এবং ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে একটা ঘাঁটিও নিরাপদ থাকবে না। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইরান কি সুপার পাওয়ার হতে যাচ্ছে, না আঞ্চলিক সুপার পাওয়ার বলবেন, না মুসলিম বিশ্বের সুপার পাওয়ার বলবেন? আসলে ইরান কার্যত বা ভার্চুয়ালি বা ভার্বালি যাই বলে না, এর কোনোটাই হতে চায় না। সুপার পাওয়ার সে কিছুই হতে চায় না। সে যেটা হতে চায় সেটা হচ্ছে যে মুক্ত ইরান থাকবে, ইরানের আকাশ, ইরানের মাটি, ইরান থাকবে মুক্ত, অর্থাৎ বিশ্বের বুকে স্বাধীন দেশ, বিশ্বের বুকে সে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কারো চোখ রাঙানিতে কথা বলবো না। আমি বাইরে থেকে এতদিন পর্যন্ত ইরানকে পর্যবেক্ষণ করে যা বুঝেছি এটা, ইরান চাই স্বাধীন দেশ, এবং বিশ্বের যে সমস্ত নিপীড়িত নির্যাতিত দেশ আছে, পরাধীন দেশ আছে, যে সমস্ত জাতি মুক্তিকামী, মুক্তি চায়, তাদের পাশে থাকতে চায় ইরান। এটি ইরানের লক্ষ্য এবং এটি ইরানের উদ্দেশ্য। কোনো সুপার পাওয়ার, আঞ্চলিক বা আন্তর্জাতিক বা বিশ্বের এই সুপার পাওয়ার হওয়ার চিন্তা নেই। এর ভিতরে যদি কোনো জায়গায় গিয়ে আলটিমেটলি একটা অবস্থান হয়ে যায়, হয়তো তাকে স্বাগত জানাবে। অসংখ্য ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম, আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেলটার নাম অভিযাত্রী। অভিযাত্রীকেও ধন্যবাদ, অভিযাত্রীর দর্শক শ্রোতাকেও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।